আমাদের আজকের গল্প মাটির মেডেল। লিখেছেন প্রচেত গুপ্ত। লজ্জা পেলে অনেক রকম হয়। কেউ চুপচাপ গাল লাল করে বসে থাকে, কেউ বেশি কথা বলে, কিন্তু সে কথা জড়িয়ে যায়। কেউ কথা বলে না, শুধু লাজুক ভঙ্গিতে এদিক ওদিক তাকায় আর মিটিমিটি হাসে। উমানাথ হালদারের ৩ নম্বরটা হয়েছে। তিনি লাজুক ভঙ্গিতে মিটিমিটি হাসছেন, কিন্তু সেই হাসি মুখে ফুটছে না। আশ্চর্যের ব্যাপার হলো, হাসি যে মুখে ফোটেনি সেটা উমানাথ বাবু নিজেও বুঝতে পারছেন না। তিনি সেই না ফোটা হাসি মুখ নিয়েই বোকা বোকা ভাবে চারপাশে তাকাচ্ছেন। মনে হচ্ছে এইমাত্র ৫৭ বছরের মানুষটার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বের হলো। ক্লাস 8-এর অ্যানুয়াল পরীক্ষা। সারাটা বছর ভুল করার পর আজ হঠাৎ শুনছেন অঙ্কে নাকি ১০০-তে ১০০ হয়ে গেছে। একেবারে ফুল মার্কস। বিরাট লজ্জার বিষয়। মাইকে ঘোষণা চলছে, ঘোষণার মাঝখানে ফটাফট হাততালি। গলাটা কার? অ্যাকাউন্টসের সন্তোষ না? কীরকম যেন ঘষা ঘষা। মাইকে কথা বললে এরকম বিচ্ছিরি লাগে। আবার ঘোষণা হলো, আবার হাততালি। এবার হাততালির সঙ্গে হাসি। সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে। ভিড়ের মধ্যে উমানাথ হালদারকে খুঁজছে। এত বছর ধরে সকালে বিকেলে দেখার পরও আজ যেন নতুন করে আর একবার দেখতে চাইছে। ছি ছি, কি কাণ্ড! উমানাথ বাবু মুখ লুকানোর চেষ্টা করলেন। এই বুড়ো বয়সে এরকম একটা বিপদে পড়বেন কল্পনাও করতে পারেননি। নার্ভাস লাগছে, খুবই নার্ভাস লাগছে। বিপদ আপদের সময় পাশে বাড়ির লোক কেউ থাকলে কিছু একটা ভরসা পাওয়া যায়, তাও নেই। অথচ অনেকের বাড়ির লোক এসেছে, প্রতিবারই আসে। ছেলে মেয়ে বউ আসবে না কেন? অসুবিধে তো কিছু নেই। বাড়ির লোকেদের জন্য বিনি পয়সায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। যতবার খুশি চা, দুপুরে প্যাকেটে লাঞ্চ, কোনোবার লাচ্চা পরোটা, কোনোবার ফ্রায়েড রাইস, সঙ্গে আলুর দম, মাংস আর একটা করে নলেন গুড়ের সন্দেশ। স্টোরের পরিমল এবার তো ওর শালাকেও এনেছে। শালা বাড়ির লোকের মধ্যে পড়ে কিনা তা নিয়ে একটু গুজগুজ ফুসফুস হয়েছে। পরিমল পাত্তা দেয়নি। ছোকরা মাঠের পাশে চেয়ার নিয়ে বসেছে, পায়ের উপর পা তোলা। জামাইবাবুর লাভঝাঁপ দেখে মিটিমিটি হাসছে। উমানাথ বাবুও বাড়ির লোক আনতে চেয়েছিলেন। গতকাল রাতে শুতে যাওয়ার আগে গিন্নির কাছে কথাটা পাড়লেন, তবে সরাসরি পারেননি। অন্য কথা দিয়ে শুরু করেছিলেন, পরে আসল কথায় গেছেন। ইদানিং উমানাথ বাবু এটা করছেন, ধমক খাওয়ার ভয়ে গিন্নিকে আসল কথা সরাসরি বলছেন না। আসল কথার আগে নকল কথা দিয়ে খানিকটা ধানাই পানাই করে নিচ্ছেন। তার ধারণা, গোড়াতে আসল কথা বলতে গিয়ে তিনি বেশিরভাগ সময়ই ভুল করে বসেন, আর তাতেই যত বিপত্তি হয়। সুলেখার মাথা গরম হয়ে যায়। নকল কথা দিয়ে শুরু করলে মনে সাহস আসে, ভুলও কম হয়। যদিও ঘটনা তা নয়। নকল কথাতেও প্রায়ই ভুল করে বসেন উমানাথ বাবু। কালও করেছেন। সুলেখা, টিভি দেখেছ? সুলেখা দেবী ভুরু কোঁচকালেন। তিনি খাটের ওপর বসে পান সাজছিলেন। দিনের শেষের এই পানটা তিনি যত্ন করে সাজেন। সাজতে সাজতে টিভি দেখেন। কালও দেখছিলেন। টিভিতে সিরিয়াল চলছে, হাসির সিরিয়াল। এই সিরিয়ালের প্রতিটি ডায়লগে হেসে গড়িয়ে পড়ার উপকরণ রয়েছে। সুলেখা দেবী হাসছেন না, তার মুখ থমথমে। থমথমে থাকাটাই স্বাভাবিক। 3 দিন হতে চলল টিভির আওয়াজে গোলমাল চলছে। নায়ক নায়িকা ভিলেন সবার গলায় ফ্যাসফেসে শোনায়। ফ্যাসফেসে গলার কথা শুনে আর যাই হোক হাসি পায় না, উল্টো রাগ হয়। সুলেখা দেবীর ইচ্ছে করছে লোকগুলোকে ধরে চড় লাগাতে, সেটা সম্ভব নয়। তাই মুখ থমথমে করে বসে আছেন। সুলেখা দেবী যে টিভির আওয়াজ ঠিক করার চেষ্টা করেননি এমন নয়, চেষ্টা করেছিলেন। মেকানিক ডাকার জন্য ছেলে মেয়ে দুজনকেই তিনি বলেন। দুজনের কেউই সময় দিতে পারেনি। বিল্টুর সময় দিতে না পারাটা আশ্চর্যের কিছু নয়। শুধু 3 দিন নয়, গত 1 বছর ধরেই সে বাড়ির কোনো কাজে সময় দিতে পারে না। তার হাতে একদম সময় নেই। গতবার কান ঘেঁষে হায়ার সেকেন্ডারি পাশ করার পরপরই সে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ঢুকে পড়েছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, ব্যবসা চিন্তা। কলেজে নাম লেখানো আছে, কিন্তু 1 সপ্তাহের বেশি যাওয়ার সময় পায়নি, আর কোনোদিনও পাবে বলে মনে হয় না।
এখন পর্যন্ত সে 16 জন পার্টনারের সঙ্গে মোট 13 ধরনের ব্যবসা করেছে। মূলধন ছাড়া ব্যবসা করার এই একটা সমস্যা, ঘন ঘন পার্টনার এবং ব্যবসার বিষয় বদলাতে হয়। বিল্টুকেও হয়েছে, এবং সেগুলোর কোনোটারই আয়ু 11 দিনের বেশি হয়নি। শুধু একটাই যা একটু বেশি দিন টিকেছিল, প্রায় 3 সপ্তাহ। এই ছেলের সামান্য টিভি রেডিওর আওয়াজ নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? বুলি সময় দিতে পারেনি অন্য কারণে। সে তার দাদার মতো ব্যস্ত নয়, বরং বলা উচিত তার হাতে অঢেল সময়। প্রায় সারাদিনই বাড়িতে শুয়ে বসে থাকে এবং রূপচর্চার নানাবিধ পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। কখনো আলু থেঁতোর রস মুখে মেখে শুয়ে আছে, কখনো হাতে পায়ে পাতিলেবুর রস লাগাচ্ছে। মাধ্যমিকে খুব নিচুর দিকে নম্বর পেয়ে বুলি এবছর ক্লাস 11-এ পড়ছে। তবে বেশি দিন পড়বে না, বিয়ে করে ফেলবে। তার মা এবং মেজমাসি তোড়জোড় শুরু করে দিয়েছে। অল্প বয়সে বিয়ের কথায় বাবা মিনমিন করে আপত্তি তুলেছিল, সেই আপত্তি শোনা হয়নি। এ বাড়িতে বাবার ছোটখাটো কোনো আপত্তিই শোনা হয় না। এ তো অনেক বড় ব্যাপার, মেয়ের বিয়ে। মায়ের বিশ্বাস, কালো মেয়ের বিয়ে যত আগে হয় তত ভালো, কারণ যত বয়স বাড়বে রং নাকি আরও কালো হবে, ক্রমশ বাড়তেই থাকবে। ফর্সাদের ক্ষেত্রে এটা হয় না, এই সমস্যা নাকি শুধু কালোদের। মায়ের সেই বিশ্বাস মতো কাজ দ্রুত এগোচ্ছে। মুখে বেশি করে পাউডার দিয়ে বুলির ছবি তোলা হয়েছে, 2 রকম ছবি, ফুল সাইজ আর হাফ সাইজ। বড় ছবিটার পেছনে স্টুডিওর আঁকা ঝর্ণা রয়েছে, পাথরের ওপর ঝর্ণা আছড়ে পড়ছে। অন্যটার পেছনে কিছু নেই, শুধু নীল রং, ঘন নীল। এটা মেজমাসির কথা মতো করা হয়েছে। তিনি বলেছেন, পাত্রীর ছবিতে নীল রং একটা শুভ জিনিস, এতে ছেলে সারা জীবন বউনেওটা হয়ে থাকে। কাগজের বিজ্ঞাপনে দাগ দিয়ে এই 2 ধরনের ছবি পাঠানো চলছে। যত দিন যাচ্ছে বুলি বুঝতে পারছে, লেখাপড়ার থেকে বিয়ে অনেক ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়ের মধ্যে নানা ধরনের মজা এবং রহস্য লুকিয়ে আছে। লেখাপড়ায় মন না বসলেও তার বিয়েতে মন বসে গেছে। শনিবার কাঁথির একটা পার্টি এসে মেয়ে দেখে গেল। পাত্র নিজে ছিল না, তবে তার এক বন্ধু ছিল, চ্যাংড়া ধরনের বন্ধু। জুতো পরে ঘরে ঢুকে পড়ল এবং চেয়ারে বসে বিশ্রীভাবে পা নাচাতে লাগলো। ঘটনা এখানেই শেষ নয়, আরও আছে। চ্যাংড়াটা পকেটে করে বুলির ছবিও এনেছিল। মাঝে মধ্যে সেই ছবি লুকিয়ে লুকিয়ে বের করে কি যেন মেলাচ্ছিল। আর কেউ না দেখতে পাক, বুলি দেখেছে। মনে হয় গায়ের রং মেলাচ্ছিল, অন্য কিছুও হতে পারে। যেটাই হোক, ঘটনা খুব ইন্টারেস্টিং, তাতে কোনো সন্দেহ নেই। কথাটা কাউকে বলেনি বুলি। বিয়ে সম্পর্কিত ইন্টারেস্টিং বিষয় সবাইকে বলা যায় না। কাঁথির এই পার্টি যে কোনো দিন রেজাল্ট জানিয়ে দেবে। হাবে ভাবে বোঝা গেছে মেয়ে তাদের অপছন্দ হয়নি। ছেলের মামা 2টো লুচি চেয়ে খেয়েছেন। মেয়ে পছন্দ না হলে কেউ লুচি চেয়ে খায়? এই অবস্থায় বুলি কিভাবে বাড়ি থেকে বেরোবে? ফাইনাল না হলেও সে এখন বিয়ের পাত্রী। বিয়ের পাত্রী অনেক কিছু পারে, কিন্তু পথে ঘুরে ঘুরে টিভি মেরামতের মিস্ত্রি খুঁজতে পারে না, মা বললেও পারে না। শেষ পর্যন্ত সুলেখা দেবী নিজেই মেকানিক ধরে আনলেন। সে অনেক কায়দা করল। টিভি চালিয়ে একবার কাছে থেকে শুনল, একবার দূর থেকে শুনল, একবার খবরের চ্যানেল ঘোরালো, একবার সিনেমার গান চালালো। তারপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, খরচা আছে কাকিমা, ভোকাল কর্ড বিগড়েছে, ভয়েস ঠিক করতে ঝামেলা হবে। 1000 টাকার কমে কিছু হবে বলে মনে হচ্ছে না। 1000 টাকা দিয়ে টিভি সারানোর সামর্থ্য এ বাড়ির নেই। পরে খবর দেব বলে মেকানিক বিদায় করেছেন সুলেখা দেবী। তারপর থেকে মেজাজটা আরও থম মেরে আছে। এই অবস্থায় স্বামীর প্রশ্ন শুনে ভুরু কোঁচকানো আশ্চর্যের কিছু নয়। তিনি ঠান্ডা গলায় বললেন, তোমার কি মনে হচ্ছে আমি অন্য কিছু করছি? টিভির দিকে তাকিয়ে আমি কুনকে দিয়ে মোহর গুনছি? উমানাথবাবু বুঝলেন প্রশ্নটা ভুল হয়ে গেছে। সামলে নিয়ে বললেন, না না, তা বলিনি। টিভির আওয়াজটা কেমন গোলমাল করছে তো, তাই বলছিলাম। টিভির আওয়াজ গোলমালে তোমার কোনো অসুবিধা হচ্ছে? তুমি তো টিভি দেখছো না, টিভি দেখছি আমি। অসুবিধে হলে আমার হবে। বাজে কথা বলো কেন? রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। উমানাথবাবু মিনমিন করে বললেন, রাগ করছো কেন সুলেখা?
আমি তো খারাপ কিছু বলিনি, টিভিটা সারিয়ে নেওয়ার কথা বলছিলাম, সারিয়ে নিলেই পারতে। সুলেখা দেবীর পান সাজা হয়ে গেছে। তিনি সেই পান মুখে পুড়তে গিয়ে থমকে গেলেন। সুপুরি দেওয়া হয়েছে নাকি ভুলে গেছেন? মনে রাগ থাকলে অনেক সময় ছোটখাটো ভুল হয়ে যায়। সুলেখা দেবী হাত নামিয়ে সাজা পান খুলতে খুলতে বললেন, ঠিকই সারিয়ে নিলে পারতাম। বাড়ির একমাত্র রোজগারে মানুষটা যদি আর 5টা ভদ্র মানুষের মতো রোজগার করত, তাহলেই সারিয়ে নিতাম, তোমাকে এত করে বলতে হতো না। কম রোজগারের অভিযোগ কোনো হাসির কথা নয়। তবু উমানাথ বাবু শুকনো ধরনের হাসলেন। এই সময় তিনি যে হাসতে চান এমন নয়, তবু হাসতে হয়। 25 বছরের অভ্যেস। যতবার তিনি গিন্নির কাছ থেকে এ কথা শোনেন ততবারই এরকম হয়, শুকনো ধরনের হাসেন। সম্ভবত অন্য কোনো উত্তর জানা নেই বলেই হাসতে হয়। প্রথম প্রথম সুলেখা দেবী রেগে যেতেন, কাটা কাটা গলায় বলতেন, কম রোজগারের কথা শুনে বোকার মতো হাসছো কেন? তোমার কি মনে হচ্ছে আমি কোনো হাসির কথা বলছি? এই ভর সন্ধেতে সংসারের টানাটানি নিয়ে তোমার সঙ্গে রসিকতা করতে বসেছি আমি? তখনও সুলেখা দেবী সন্ধ্যের দিকে হালকা সাজগোজ করতেন। চোখে একটু কাজল দিতেন, গালে অল্প পাউডার, কপালে ছোট্ট একটা টিপ। বেশিরভাগ দিনই তার রং হতো কালো, বেশ দেখাতো। উমানাথ বাবু আর চোখে লুকিয়ে লুকিয়ে দেখতেন। তারপর ধমক শুনে মুখ নামিয়ে বলতেন, ছি ছি, মজা করবে কেন? আসলে কি হয়েছে জানো? অফিসে সেদিন শুনলাম মাইনে বাড়বে। এবার না বাড়লেও সামনের বছর অবশ্যই বাড়বে। ক্লারিক্যাল পোস্টগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা চলছে। ওপরের লেভেলের ভাবনা চিন্তা তো, তাই সময় লাগছে। এরপর গলায় খানিকটা জোর আনার চেষ্টা করতেন উমানাথ বাবু। বলতেন, হারামজাদারা টাকা না বাড়িয়ে যাবে কোথায়? যাবে কোথায়? আর কারো না বাড়াক, আমারটা বাড়াতেই হবে। কেরানি হলে কি হবে? আমি এই অফিসের কত পুরনো লোক জানো? একদিন নিয়ে যাবক্ষণ, দেখবে পিয়ন থেকে অফিসার সবাই কি খাতিরই না করে। উমানাথ দা বলতে অজ্ঞান। এ বছরটা একটু কষ্ট করে সামলে নাও সুলেখা, পরের বছর অবস্থা পাল্টে যাবে। কথা শেষ করে আবার হাসতেন উমানাথ, সেই শুকনো ধরনের হাসি। আর সেটাই হতো মারাত্মক, আগুনে যেন ঘি পড়ত। 1 ফোঁটা নয়, 1 শিশি ঘি। সুলেখা দেবী চিৎকার করে উঠতেন, চুপ, একদম চুপ, হাসি বন্ধ করো, বন্ধ করো হাসি, লজ্জা করে না? কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে দোকানপাট, ঘর ঝাঁট, সারাদিন দাসীবাদীর মতো কি না করাচ্ছ। এর ওপর বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছে, মুদির দোকানে মাস কারবারির টাকা বাকি, উনি পিয়ন অফিসারের খাতির দেখান। বিরাট খাতিরের লোক এসেছেন, দাঁত বের করে হাসেন। কাল যে বিল্টু বুলির স্কুলের মাইনের দিন, সে কথা মনে আছে? খেয়াল আছে? ছি ছি, হাসছো কোন মুখে? লজ্জা করে না? মুখ নামিয়ে বসে থাকো, বসে থাকো, মুখ নামিয়ে বসে থাকো বলছি। বকুনির শেষের দিকটাতে সুলেখা দেবী সম্ভবত কেঁদে ফেলতেন। গলাটা ভেজা ভেজা লাগত, চোখের কাজলটা কি থেবড়ে যেত। উমানাথ বাবুর ইচ্ছে করত একবার দেখি, পারতেন না, কারণ তিনি তখন সত্যি সত্যি স্ত্রীর কথা মতো মাথা নামিয়ে বসে থাকতেন। ক্ষতি কি? স্ত্রীর কথায় মাথা নামানোয় কোনো লজ্জা নেই। আহা, এতে যদি মেয়েটার দুঃখ একটু কমে। রোজগারের প্রসঙ্গ এড়িয়ে উমানাথ বাবু চাপা গলায় বললেন, কাল একটু সময় হবে সুলেখা? আমার সঙ্গে যাবে একটা জায়গায়। সুলেখা দেবী সাজা পান খুলে দেখলেন, না, সুপুরি দেওয়া হয়েছে। ফের পান মুড়ে মুখে দিলেন। স্বামীর চোখে আর চোখে তাকিয়ে বাঁ হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে বললেন, কি ব্যাপার বলো তো? আমাকে সঙ্গে নিয়ে যেতে চাইছো? গত 10 বছরে তো এমন কথা শুনিনি। কি হলো তোমার? শরীর টরীর খারাপ করেছে নাকি? উমানাথ বাবু লজ্জা পেলেন, কথাটা কিভাবে বলবেন। সুলেখা নিশ্চয়ই খুব হাসবে। হাসতে হাসতে ছেলে মেয়েদের ঘুম থেকে ডেকে তুলে না বসে। তুলে হয়তো বলল, ওরে তোরা তোদের বাবার কাণ্ড শোন, এই বুড়ো বয়সে মাথাটা একেবারে গেছে মনে হচ্ছে রে বিল্টু। সে বড় লজ্জার হবে। ছেলে মেয়ের এসব না জানাই ভালো। হাত বাড়িয়ে উমানাথ বললেন, একটা পান হবে? আচ্ছা, পান দিতে হবে না, সুপুরি দাও। সুলেখা দেবীর সুবিধের মনে হচ্ছে না। মানুষটার সত্যি সত্যি কিছু হয়েছে নাকি? 2 টুকরো সুপুরি এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে তোমার? অফিসে গোলমাল টোলমাল কিছু নয় তো? উমানাথ বাবু সোজা হয়ে বসলেন।
সুপুরি মুখে ফেলে কোলের ওপর বালিশটা তুলে বললেন, না না, ওসব কিছু নয়। বলছি কি হয়েছে, তবে হাসতে পারবে না কিন্তু সুলেখা, কাউকে বলতেও পারবে না। সবাইকে ডেকে ডুকে মাঝরাতে যে একটা হট্টগোল বাঁধিয়ে ফেলবে তা চলবে না, আগেই বলে রাখছি। বাজে কথা ছেড়ে বলো কি হয়েছে। সুলেখা দেবীর গলায় ধমকের সুর, ধমকের সঙ্গে অল্প উদ্বেগ। গিন্নির কৌতূহলে উমানাথবাবু সামান্য উৎসাহ পেলেন, সরে এলেন একটু, কাঁধের ওপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, একটা কাণ্ড করে ফেলেছি সুলেখা, বোকার মতো কাণ্ড। সবাই মিলে এমনভাবে চেপে ধরল, প্রথমটায় রাজি হচ্ছিলাম না, বিশ্বাস করো একদম রাজি হচ্ছিলাম না। পরিতোষ, তপনবাবু, প্রেমাংশুটা এমনভাবে বলতে লাগলো। উমানাথবাবু এক মুহূর্তের জন্য থামলেন। টিভির আওয়াজে খ্যাসখ্যাসে ভাবটা আরও বেড়েছে যেন। সুলেখা দেবী স্থির হয়ে তাকিয়ে আছেন স্বামীর দিকে। উমানাথবাবু ডান হাতের আঙুলগুলো মাথার অল্প কটা চুলে নার্ভাসভাবে বোলালেন। তারপর বললেন, ওরা অমন করে বলল, আমি শেষ পর্যন্ত পারলাম না। কি পারলে না? উমানাথবাবু চোখ তুলে সরাসরি গিন্নির দিকে তাকালেন। কাঁচুমাচু মুখে বললেন, রাজি না হয়ে পারলাম না সুলেখা, আমি স্পোর্টসে নাম দিয়ে ফেলেছি। অফিসের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কাল হবে, তুমি যাবে আমার সঙ্গে? ওরা তোমাকেও নিয়ে যেতে বলেছে। স্পোর্টস মানে দৌড়ঝাঁপ? সুলেখা দেবী নড়ে চড়ে বসলেন। তিনি কি ঠিক শুনছেন? মনে হচ্ছে না ঠিক শুনছেন। যে মানুষ প্রতিদিন ভাত খাওয়ার পর কম করে 3টে চোঁয়া ঢেকুর তোলে, অমাবস্যা পূর্ণিমায় যার ডান হাঁটুতে বাতের তেল মালিশ করতে হয়, শীত পড়বার মাসখানেক আগেই যাকে মাফলার বের করে দিতে হয়, সে যদি দৌড়ঝাঁপের কথা বলে তাহলে ভুল শুনেছি মনে করাটা অস্বাভাবিক কিছু নয়। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি অফিসে দৌড়তে যাবে, লাফাবে? উমানাথবাবু ভেবেছিলেন সুলেখা তার কথা শুনে হেসে ফেলবে। তার বদলে গম্ভীর মুখ দেখে তিনি কিছুটা ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি হাত তুলে বললেন, না না, দৌড়াবো কেন, কি যে বলো, এই বয়সে কি ওসব হয় নাকি? হাই জাম্প, লং জাম্প, 100 মিটার্স সব ছেলে ছোকরাদের জন্য থাকছে। আমার নাম নিয়েছে হাঁড়ি ভাঙাতে, ব্রেকিং দ্য জার। সুলেখা দেবী চোখ সরু করে বললেন, কি কি জার? উমানাথবাবু লাজুক ভঙ্গিতে হাসলেন, বললেন, ব্রেকিং দ্য জার, হাঁড়ি ভাঙা। হাঁড়ি ভাঙা জানো না? কাপড় দিয়ে চোখ বেঁধে হাতে লাঠি ধরিয়ে দেবে, আর সেই চোখ বাঁধা অবস্থায় তোমায় হাঁড়ি ভাঙতে হবে। হাঁড়ি কেউ ভাঙতে পারে না, ওই যতটা কাছে গিয়ে লাঠি মারে আর কি। দেখতে বেশ মজা লাগে। প্রেমাংশু বলল, উমানাথ দা, আপনি তো কোনোদিন অফিসে স্পোর্টসে পার্টিসিপেট করেননি, এবার কিন্তু করতেই হবে। এই আপনার নাম লিখে রাখলাম, কাল সকালে মাঠে যেন দেখতে পাই। আমি বললাম, খেপেছ? আমি বাবা ওসবে নেই, এই বয়সে হাত পা ভাঙবো নাকি? স্বামীর কথার মাঝখানেই সুলেখা দেবী খাট থেকে নামলেন, টেবিলের ওপর পানের কৌটো রাখলেন, টিভির সুইচ বন্ধ করলেন, জল খেলেন 1 গেলাস। তারপর ঘরের আলো নিভিয়ে খাটে এসে উঠলেন আবার। বালিশে মাথা রাখতে রাখতে বললেন, তারপর? অন্ধকারেই উমানাথবাবু বলে যেতে লাগলেন, তারপর আর কি? পরিতোষ বলল, হাত পা ভাঙবেন কেন দাদা? লাঠি তো আর নিজের গায়ে মারছেন না, লাঠি মারবেন মাটির হাঁড়িতে, হাঁড়ির কাছে যেতে পারলেই হবে। সারা বছরই তো ভাঙা টাইপ মেশিন দিয়ে খুটুর খাটুর করেছেন, একদিন না হয় লাঠি হাতে হাঁটবেন। বলো দেখি কি ফাজিল, বলে কি না লাঠি হাতে হাঁটবেন? সুলেখা দেবী ওপাশ ফিরে শুলেন, ঘুম জড়ানো গলায় বললেন, তুমি কি বললে? উমানাথবাবু খুশি হলেন। সুলেখা প্রশ্ন করছে, এটা ভালো লক্ষণ। মনে হচ্ছে কাল সঙ্গে যেতেও রাজি হয়ে যাবে। হেসে বললেন, কি আর বলবো, রাজি হয়ে গেলাম। তারপর সামান্য ঝুঁকে বললেন, শুনেছি ভালো প্রাইজ আছে, ফ্লাস্ক, টেবিল ল্যাম্প, জলের জাগ। ফ্লাস্কটা পেয়ে গেলে মন্দ হয় না, কি বলো, মন্দ হয়? শীতের কটা দিন চা রাখা যাবে, যখন ইচ্ছে ঢেলে গরম গরম খাবো। সুলেখা, এই সুলেখা, কাল চলো না, অনেকেই ফ্যামিলি নিয়ে যায়। শামিয়ানার নিচে চেয়ারে বসে থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মাঠেই প্যাকেট দেবে। ড্রাই লাঞ্চ। ড্রাই লাঞ্চ কি জানো? কাল দেখবে। যাবে? এই বলো না, যাবে? উমানাথবাবু ভয়ে ভয়ে স্ত্রীর গায়ে হাত রাখলেন, সামান্য নাড়া দিলেন। সুলেখা দেবী কোনো উত্তর দিলেন না। আবার নাড়া দিলেন উমানাথবাবু, এবার একটু জোরে। লাভ হলো না।
সুলেখা দেবী ঘুমিয়ে পড়েছেন। মাইকে সন্তোষ বলছে, আপনারা মন দিয়ে শুনুন। শ্রী উমানাথ হালদার, শ্রী উমানাথ হালদার, কোথায় আপনি? যেখানেই থাকুন এগিয়ে আসুন। আমরা আবার জানাচ্ছি, আমাদের সহকর্মী উমানাথ হালদার হাঁড়িভাঙা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। ঘোষণার মাঝখানেই হাততালি। সন্তোষ চুপ করল কয়েক মুহূর্ত। হাততালি কমলে বলতে শুরু করলো ফের, উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা শুনে খুশি হবেন, উমানাথদা শুধু প্রথম হননি, তিনি রেকর্ড করেছেন। আমাদের অফিস স্পোর্টসের ইতিহাসে অনেক রকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি। অনেকেই হাঁড়ির কাছাকাছি গেছেন, কেউ হাঁড়ির গায়ে লাঠি ছুঁয়েছেন, কিন্তু হাঁড়ি ভেঙে ফেলতে পারেননি। উমানাথদা পেরেছেন। আপনারা যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা নিজের চোখে দেখেছেন, চোখ বাঁধা অবস্থায় তিনি কিভাবে লাঠি মেরে হাঁড়ি ভাঙলেন। একটা মারেই মাটির হাঁড়ি 3 টুকরো হয়ে গেছে। মাঠের একপাশেই রঙিন শামিয়ানার তলায় পুরস্কার বিতরণীর অনুষ্ঠান চলছে। এতদিন অন্যরকম হতো। স্পোর্টস হয়ে যাওয়ার কটা দিন পর মিউনিসিপ্যালিটির হল ভাড়া করে ফাংশন হতো। এবার মিটিংয়ে ঠিক হলো মাঠের অনুষ্ঠান মাঠেই শেষ হবে। গম্ভীর গান আবৃত্তির সঙ্গে হাই জাম্প, লং জাম্প চলে না, মজা নষ্ট হয়ে যায়। বাজে কথা বলার অন্যতম লক্ষণ হলো বেশি কথা বলা। এই অফিসের অ্যাকাউন্টস বিভাগের তন্ময় হাজরার ঘটনা উল্টো। সে খুব কম কথা বলে এবং বাজে কথা বলে। হঠাৎ উল্টো হওয়ার কারণে সেই বাজে কথা চট করে ধরা কঠিন হয়। কিন্তু সেদিন মিটিংয়ে সবাই ধরে ফেলল। তন্ময় গম্ভীর গলায় বলল, আমি মন্ত্রী নিয়ে আসব। এবার আমাদের চিফ গেস্ট হবেন মন্ত্রী, বিশেষ অতিথি, তিনি প্রাইজ দেবেন। সবাই একেবারে রে রে করে উঠল। সবকিছুর একটা সীমা থাকে। অফিস স্পোর্টসে মন্ত্রী হবেন বিশেষ অতিথি? বস্তা দৌড় আর যেমন খুশি সাজর পুরস্কার বিলি করতে আসবেন? ডাহা মিথ্যের মতো তন্ময় একটা ডাহা বাজে কথা বলেছে। আজ পর্যন্ত এই অনুষ্ঠানে লোকাল থানার ওসির বেশি নামকরা কাউকে পাওয়া যায়নি, আর উনি শোনাচ্ছেন মন্ত্রীর গল্প। একবার তো ওসিও জোটেনি, সে এক কেলেঙ্কারি। অনুষ্ঠান শুরুর আধ ঘন্টা আগে থানায় গিয়ে জানা গেল বড়বাবু নেই। তিনি ডাকাত ধরতে সুন্দরবনের দিকে গেছেন। ফিরতে কম করে 3 দিন, 5 দিনও হতে পারে। 3 না 5 নির্ভর করছে নদীর জোয়ার ভাটার উপর। সকলের মাথায় হাত। শেষ সময় অনেক কিছু পাওয়া যেতে পারে, বিশেষ অতিথি পাওয়া যায় না। শেষ পর্যন্ত ঠিক হলো ওসির বদলে ওসির বউকে নিয়ে যেতে হবে। পাশেই কোয়ার্টার, গিয়ে একবার অনুরোধ করলে কেমন হয়? একবারে রাজি না হলে অনেকবার বলতে হবে, তেমন হলে হাতে পায়ে ধরতে হবে। মনে হয় না তাতেও মহিলা রাজি হবেন, তবু একটা শেষ চেষ্টা আর কি। একবার বলতেই সেবার ওসির বউ রাজি হয়ে গিয়েছিলেন। একগাল হেসে বললেন, একটু অপেক্ষা করুন ভাই, আমি তৈরি হয়ে আসছি। আপনারা গাড়ি এনেছেন? না আনলে অসুবিধে নেই, আমি থানা থেকে জিপ আনিয়ে নিচ্ছি। একগা গয়না পরে সেবার হাসি হাসি মুখে তিনি পুরস্কার বিলি করলেন। গয়নার খুব প্রশংসা হয়েছিল। তন্ময় ভুরু তুলে নাটকীয় গলায় বলল, মন্ত্রীর কথা বিশ্বাস হচ্ছে না তো? সবাই একসঙ্গে বলল, না, বিশ্বাস হচ্ছে না। তন্ময় মৃদু হেসে বলল, ঠিক আছে, বিশ্বাস করো না, আমি মন্ত্রী আনবই। সবাই চমকে যাবে। সবাইকে চমকে দিয়েই তন্ময় আজ মন্ত্রী এনেছে। হোমরা চোমরা কিছু নয়, ছোটখাটো মন্ত্রী, কিন্তু মন্ত্রী। গ্রামীণ ও অবলুপ্ত প্রায় লোকক্রিয়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। খুব বড় ধরনের চুরিচামারি না করলে কাগজে এই ধরনের মন্ত্রীর নাম বা ছবি কোনোটাই ছাপা হয় না। দেখলে মন্ত্রী বলে মনেই হবে না। মনে হবে নার্ভাস প্রকৃতির এই রোগাসোগা মানুষটা এইমাত্র ভিড় ঠেলে বাস থেকে নামলেন। তাকে খাতির করে শামিয়ানার তলায় বসানো হলো। তন্ময় খুবই ব্যস্ত হয়ে পড়ল। হাতের সামনে যাকে পাচ্ছে তাকেই ধমক লাগাচ্ছে। পর্যায়ক্রমে একবার চা, একবার ডাব, একবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে মন্ত্রীর কাছে ছুটে ছুটে যাচ্ছে। প্রতিবারই মনে করা হচ্ছে মন্ত্রী মহাশয় এবার প্রত্যাখ্যান করবেন, করছেন না, সবই খাচ্ছেন। ঠান্ডার পর গরম, গরমের পর ঠান্ডা, তারপর আবার গরম খাচ্ছেন এবং ঘন ঘন নাকের ওপর ঝুলে পড়া চশমা ঠিক করছেন। বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা শান্ত হন। আপনাদের জন্য আরও একটা সুখবর রয়েছে। হাঁড়ি ভাঙা প্রতিযোগিতার জন্য আমরা সাধারণ পুরস্কারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু উমানাথ হালদার হাঁড়ি ভেঙে ফেলে অসাধারণ কাজ করেছেন। সাধারণ পুরস্কারে তাকে মানায় না।
সেই কারণে একটু আগে আমরা কমিটি মেম্বাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তাকে মেডেল দেওয়া হবে। মেডেল দিয়ে আমরা তাকে সম্মান জানাতে চাই। আপনারা হাততালি দিন, জোরে হাততালি দিন। এখন সেই মেডেল উমানাথ হালদারের গলায় পরিয়ে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়। হাততালির আওয়াজে সন্তোষের কথার শেষটুকু বোঝা গেল না। উমানাথবাবু উঠে দাঁড়ালেন। তার হাঁটু দুটো কি কাঁপছে? হ্যাঁ, কাঁপছে। একটা ঘোরের মতো মনে হচ্ছে। ভয় করছে, আবার ভয় করছেও না। বিশ্বাস হচ্ছে না, আবার হচ্ছেও। মাথাটা টলটল করছে। শরীরটা মনে হচ্ছে হালকা হয়ে এসেছে, ফুরফুরে লাগছে। প্রেশারটা ঠিক আছে তো? মেডেল নেওয়ার সময় কি এরকমই হয়? মাথা টলটল করে, শরীর হালকা হয়ে আসে, হাঁটলে মনে হয় ভেসে যাচ্ছি। ভিড় ঠেলে এগুতে লাগলেন উমানাথ। কেউ হাত জড়িয়ে ধরছে, কেউ কাঁধে হাত রাখছে, কেউ আবার পিঠ চাপড়ে দিয়ে বলছে, সাবাস দাদা। সুলেখা পাশে থাকলে বেশ হতো। বেচারি সংসারের জন্য অনেক কষ্ট করে, আজ নিশ্চয়ই খুশি হতো। কে জানে, স্বামীর গলায় মেডেল দেখে ছেলে মানুষের মতো লাফালাফি শুরু করে দিত হয়তো। পরে অফিসের সবাই খেপাতো, বিশেষ করে পরিতোষটা যা ফাজিল, ঠিক বলতো, বাপ রে, মেডেল দেখে সেদিন বৌদি একটা কাণ্ড করেছিল বটে। না, সুলেখা আসেনি, ভালোই হয়েছে। তার থেকে বরং বিল্টু আর বুলি এলে পারত। এতদিন ধরে দেখে আসা সামান্য বাবাটাকে হঠাৎ মেডেল পরা অবস্থায় দেখলে হয়তো চিনতে পারত না। বুলি হয়তো মজা করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতো, এই মশাই, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। বাড়ির সামনে রিক্সা থামতেই উমানাথ বাবুর বুকটা ধক করে উঠল। অন্ধকার কেন? আলো চলে গেছে নাকি নেই কেউ? আশ্চর্য তো, এই ভর সন্ধেতে বাড়ি ফেলে সব গেল কোথায়? দরজায় তালা নিশ্চয়। তাহলেই হয়েছে কাণ্ড, বাড়ি ঢুকতে হচ্ছে না। বাইরে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। 2 পা এগিয়ে এসে উমানাথ দেখলেন, না, তালা নয়, অন্ধকার বারান্দায় বুলি বসে আছে একা। বাবাকে দেখে উঠে দাঁড়ালো, গ্রিলের দরজা খুলে বলল, এসো। উমানাথবাবু অবাক গলায় বললেন, অন্ধকারে বসে আছিস কেন রে মা? তোর মা কই? এসো বলছি। মেয়ের গলার আওয়াজে চমকে উঠলেন উমানাথবাবু। ভুরু কুঁচকে বললেন, কি হয়েছে বুলি? তোর মা কোথায়? মা থানায় গেছে। থানায়? বুলি কান্না ভেজা গলায় বলল, হ্যাঁ থানায়, দাদাকে দুপুরে পুলিশে ধরে নিয়ে গেছে। উমানাথবাবুর পা টলে উঠল। তিনি দ্রুত হাত বাড়িয়ে গ্রিলের দরজাটা ধরে ফেললেন। কখন জানি রিক্সাওয়ালাটা পাশে এসে দাঁড়িয়েছে। গম্ভীর এবং বিরক্ত গলায় সে বলল, এগুলোর কি হবে, কোথায় রাখবো? উমানাথবাবু মুখ ফিরিয়ে অন্ধকারেই দেখলেন লোকটার হাতে ভাঙা মাটির হাঁড়ির কতগুলো টুকরো। টানা 3 দিন ফ্যাঁস ফ্যাঁস করবার পর আজ সকাল থেকে টিভিতে কোনো শব্দ নেই, তবে ছবি দেখা যাচ্ছে, শব্দহীন ছবি। সেই শব্দহীন ছবি নিয়েই টিভি চলছে। এখন অবশ্য সিরিয়াল হচ্ছে না, বিদেশি চ্যানেলে বাথরুম বিষয়ে একটা প্রোগ্রাম চলছে, দামি হোটেলের বাথরুম। প্রোগ্রামে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের বাথটাব, কমোড, বেসিন দেখা যাচ্ছে। লাল জামা পরা একজন ছোট চুলের মেম সাহেব ছুটে ছুটে গিয়ে কখনো বাথটাবে স্নান করছে, কখনো বেসিনে মুখ ধুচ্ছে, কখনো আবার কমোডে বসে পড়ছে ধপাস করে। বসার সময় ফিক করে হেসে সামনের ফিনফিনে পর্দাটা টেনে দিচ্ছে। আওয়াজ না থাকার কারণে গোটা অনুষ্ঠানটাই লাগছে কার্টুন ছবির মতো। সুলেখা দেবী আজও টিভির দিকে তাকিয়ে আছেন, তবে খাটে বসে নেই। তিনি বসে আছেন মোড়ায়, স্থির হয়ে, হাত দুটো কোলের ওপর রাখা। পাশে নিচু বেতের টেবিলে থালা রেখে রাতের খাওয়া সারছেন উমানাথ। রুটি, আলু পোস্তর তরকারি আর মসুরের ডাল। পাশে ছোট বাটিতে অল্প দুধ, তাতে বেশি করে চিনি দেওয়া। শেষ রুটিটা উমানাথবাবু দুধে ভিজিয়ে খান। উমানাথবাবুর খুব ইচ্ছে করছে সুলেখাকে বলেন তার খাবারটাও নিয়ে আসতে, তারপর দুজনে মিলে একসঙ্গে খাবে। কথাটা বলতে সাহস হচ্ছে না। বাড়িতে যা ঘটে গেছে তাতে এ ধরনের কথা বলা কঠিন। উমানাথবাবু তাও চেষ্টা করছেন, মনে সাহস আনার চেষ্টা করছেন। শুধু স্ত্রীকে একসঙ্গে খেতে বলা নয়, উমানাথবাবুর আজ বড় ধরনের পরিকল্পনা ছিল। বাড়ি আসবার সময় রিকশাতে বসেই গোটা পরিকল্পনাটা নিজের মনে ঝালিয়ে রেখেছিলেন। তার প্রস্তাব শুনে কে কি বলতে পারে, উত্তরে তিনি কি বলবেন
সবটাই ভাবা হয়ে গিয়েছিল, একবারে নাটকের মতো। তিনি ঠিক করেছিলেন আজ রাত্রে খাওয়ার সময় ছেলে মেয়েদেরকেও ডেকে নেবেন, বলবেন, আয় আজ আমরা সবাই একসঙ্গে খেতে বসি। বললেই যে সবাই ছুটে চলে আসতো এমনটাও নয়। বিল্টুটার সব সময় ছটফটানি। সে অবধারিতভাবেই বলতো, একসঙ্গে খাবো, খেপেছ নাকি বাবা? না খাওয়ার সময় আছে আমার, নতুন প্রজেক্টে হাত দিতে চলেছি, এবার পার্টনার সলিড, তোমরা খেয়ে নাও, আমার 12টার আগে কোনো চান্স নেই, ব্যাংক লোনের কাগজপত্র নিয়ে বিস্তর ঝামেলায় আছি। বুলির ছটফটানি নেই, তবে মা আর মাসির পাল্লায় পড়ে মেয়েটার মাথা বিগড়েছে। বিয়ের কারণে তাকে নাকি এখন নানা ধরনের নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 8টার মধ্যে রাতের খাওয়া সারতে হবে, 9টার মধ্যে সোজা বিছানায়, ঘুম না পেলেও জোর করে চোখ বুজে শুয়ে থাকা চাই। বেশি রাত পর্যন্ত চোখ খোলা রাখার মানে নাকি একটাই, চোখের তলায় কালি ফেলা। কালো মেয়ের তো সবই কালো, তার আবার চোখের তলায় কালি কিসের? ওমানাথবাবু বুঝতে পারেন না। তবে এইটুকু বোঝেন, বুলিও এসব উদ্ভট নিয়ম কানুনে খুশি। বাবার প্রস্তাব শুনে সে হয়তো বলতো, একসঙ্গে খাবো বাবা? তুমি বোধহয় জানো না, আমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমার ঘুমোতে যাওয়ার সময়, ঘুম না পেলে চোখ বুজে শুয়ে থাকবো। একটা জিনিস হতে পারে, আমি তোমাদের সঙ্গে চোখ বুজে বসে থাকতে পারি, চলবে? পরিকল্পনার সময়টাতেই উমানাথবাবু জানতেন সব থেকে ঝামেলার জায়গাটা সুলেখা। তাকে রাজি করানোটাই হবে আসল ব্যাপার। সুলেখা বিশ্বাস করে তার স্বামীর মতামতের যেমন কোনো মূল্য নেই, তেমনি তার যে কোনো পরিকল্পনাই সংসারের পক্ষে অতি বিপজ্জনক। একসঙ্গে খেতে বসার পেছনেও নিশ্চয়ই কোনো বিপদ লুকিয়ে আছে। সে তখন কঠিন জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যেতে চেষ্টা করবে, জানতে চাইবে বিপদটা ঠিক কোন ধরনের, বড় না ছোট নাকি মাঝারি। ভাবা ছিল এরকম একটা টানাপোড়েনের সময় উমানাথবাবু হাসবেন, প্রথমে অল্প অল্প, পরে বেশি। হাসতে হাসতে বলবেন, ঠিক আছে বসো না, ভেবেছিলাম আজ তোমাদের একটা দারুণ খবর দেব, সেটা আর বলা হলো না। উমানাথবাবু নিশ্চিত সুলেখা এই সময় ঠোঁট বেঁকিয়ে বলতো, বুড়ো বয়সে ঢং করো না, তোমার আবার দারুণ খবর? বুলি নির্লিপ্ত মুখে বলতো, তোমার দারুণ খবর আমার জানা আছে বাবা, নিশ্চয় পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে তোমায় জোর করে চায়ের দোকানে নিয়ে গিয়ে চা আর বিস্কুট খাইয়েছে। বিল্টু চোখ নামিয়ে বলবে, আমার কি মনে হয় জানিস বুলি, আমার মনে হয় বাবার কোনো কলিগ পুরী গিয়েছিল, বাবার জন্যে একটা বড় সাইজের গামছা এনেছে। গামছা বাবার বিরাট ফেভারিট জিনিস। কি বাবা, আমি ঠিক বলেছি? তুমি গামছা পেয়েছো তাই না? উমানাথবাবুর ভাবা ছিল এই রকম একটা সময় তিনি আসল কাজটা করবেন। দুহাত পাশে ছড়িয়ে বলবেন, পেয়েছি ঠিকই, তবে গামছা নয়, মেডেল, মেডেল পেয়েছি। কে বেশি চমকাবে? রিকশাতে বসে অনেক ভেবেছেন উমানাথ, নিশ্চিত হতে পারেননি। একবার মনে হয়েছে স্ত্রী, একবার মনে হয়েছে মেয়ে। বিল্টু যে চমকাবে না এমন নয়, তবে সেটা বুঝতে দেবে না। আজকালকার ছেলেরা স্মার্ট হয়, চট করে কিছু বুঝতে দেয় না। তবে চমকালেও সুলেখা মুখে কিছু বলবে না, হাতের কাজ থামিয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকার সম্ভাবনাই বেশি। সন্দেহের চোখে তাকিয়ে থাকবে। বুলি লাফিয়ে উঠবে, চোখ কপালে তুলে বলবে, অসম্ভব, বিশ্বাস করি না, তুমি মেডেল পেয়েছো, কই দেখি, দেখাও তো। উমানাথবাবুর ভাবা ছিল এবার আর হাসবেন না, গম্ভীর হয়ে বলবেন, এখন নয়, এসো আগে সবাই মিলে খেতে বসি, খেতে খেতে অফিসের ব্যাগ থেকে বের করব, শুধু মেডেল নয়, ভাঙা হাঁড়িটাও দেখাবো। বুলি বলবে, সেটাও কি তোমার ব্যাগে আছে নাকি? দূর, ব্যাগে থাকবে কেন, কি যে বোকার মতো বলিস। পরিতোষরা জোর করে রিকশাতে তুলে দিল। দেওয়ার সময় বলল, সঙ্গে নিয়ে যান, চোখ বাঁধা অবস্থায় ভেঙেছেন, চারটিখানি কথা নয়। ছেলেগুলো বিরাট ফাজিল, কি আর করব, মাটির টুকরোগুলো এনে বাইরে রেখে দিয়েছি, খাওয়ার পরে দেখাবো। এরপর গিন্নির দিকে তাকিয়ে বলবেন, হ্যাঁ গো, বাইরের বাল্বটা ঠিক আছে তো? বুলি বলবে, ঠিক না থাকলে কোনো চিন্তা নেই, আমরা টর্চ জেলে তোমার ভাঙা হাড়ি দেখব। বিল্টু বোনকে ধমক দিয়ে বলবে, কেন টর্চ জেলে দেখব কেন? টুকরোগুলো ঘরের ভেতর আনতে অসুবিধে কোথায়? প্রত্নতাত্ত্বিক যুগের মাটির বাসনপত্রের মতো এরও একটা দাম আছে, তাই না বাবা? এবার বিল্টু বুলির মা কি কিছু বলবে? বলতে পারে, আবার নাও বলতে পারে। উমানাথবাবু
এখানটায় একটু ধাঁধার মধ্যে আছেন। ভাঙা হাড়ি তারও কি দেখতে ইচ্ছে করবে না? নিশ্চয় করবে, কিন্তু মুখে বলতে লজ্জা পাবে। তখন হয়তো রাগের ভান করে বলবে, খবরদার খবরদার, বলে দিচ্ছি ওই মাটির ঢেলা কিছুতেই ঘরে ঢোকানো চলবে না। আসলে এসব কিছুই হয়নি। মেডেলের কথা বাড়িতে বলতেই পারেননি উমানাথ। পারবেন কি করে? খানিক আগে ছেলেকে নিয়ে থানা থেকে ফিরল সুলেখা। বাড়িতে এসেই নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে বিল্টু। মাথা ধরেছে বলে বুলিও না খেয়ে শুয়ে পড়েছে। এই অবস্থায় অতি তুচ্ছ এই মেডেলের কথা কি তোলা যায়? উমানাথ বাবু নরম গলায় বললেন, সুলেখা, তোমার খাবারটা নিয়ে এসো না, দুজনে মিলে খাই। সুলেখা দেবী চুপ করে বসে রইলেন। উমানাথ বাবু আবার বললেন, সুলেখা, যাও নিয়ে এসো। সুলেখা দেবী এবারও বসেই রইলেন। উমানাথ বাবু গলা আরো নরম করে বললেন, এত চিন্তা করছো কেন? বিল্টুকে তো পুলিশ ছেড়ে দিয়েছে। বিল্টুর তো কোনো দোষ নেই, দোষ নেই বলেই তো ছেড়েছে। ওর পার্টনারটাই মিথ্যে বলে ওকে ফাঁসাতে চাইছিল, পারল না তো। পারবে কি করে? বিল্টুর কাছে তো কাগজপত্র সব আছে। আসলে কি জানো, ব্যবসা করতে গেলে এরকম একটু আধটু ঝামেলা হয়। সেই ঝামেলা। সুলেখা দেবী যেন এই জন্যই অপেক্ষা করছিলেন। স্বামীর কথা শেষ হওয়ার আগেই মুখ ঘুরিয়ে ফোঁস করে উঠলেন, একটু আধটু? এটা একটু আধটু হলো? কথাটা বলতে তোমার লজ্জা করছে না? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর বুড়ো বাবা মাঠে গিয়ে দৌড়াচ্ছে। ছি, বলতে লজ্জা করছে না? কাগজপত্রগুলো নিয়ে আমি থানায় না ছুটলে পুলিশ বিল্টুকে ছাড়তো? কি ভেবেছ, ছাড়তো ছেলেটাকে? হাজতে বসে পচতে হতো। তাই ভালো ছিল। যে ছেলের বাবা এরকম, তার হাজতে বসে পচাই উচিত। উমানাথ বাবু মুখ নামিয়ে বিড়বিড় করে বললেন, আমাকে বলছো কেন? আমি তো ওকে ব্যবসা করতে বলিনি। তোমাকে বলবো না তো কাকে বলবো? কি করেছো তুমি ছেলে মেয়ের জন্য, আমার জন্য? কি পারো তুমি? ছেলের একটা চাকরি জোগাড় করে দিতে পেরেছো? আজকাল চাকরি জোগাড় করা অত সহজ নয় সুলেখা, তুমি তো জানো। জানো না তুমি? সুলেখা দেবী এবার পুরোটা ঘুরে বসলেন। চিবিয়ে চিবিয়ে বললেন, বা, সারাদিন মাঠে লাফঝাঁপ দিয়ে এসে গলার খুব জোর বেড়েছে দেখছি। ছেলের চাকরি না পারো, মেয়ের জন্য একটা ভালো পাত্র তো এনে দিতে পারতে, নাকি সেটাও আজকাল পাওয়া কঠিন? এই সময় কারো মিষ্টির কথা মনে পড়ার কথা নয়, তবু উমানাথ বাবুর মনে পড়ে গেল। 20 টাকার সন্দেশ আসার পথে রিক্সা থামিয়ে কিনেছিলেন। ভেবেছিলেন বাড়িতে থাকা ভালো, বলা তো যায় না, হুট করে যদি কেউ এসে পড়ে। তারপর সুলেখার কাছে মেডেলের গল্প শুনে হয়তো মিষ্টি খেতে চেয়ে বসলো। ঘরে কিছু না থাকলে সে একটা লজ্জার ব্যাপার হবে, সেই কারণেই কেনা। ইস, বাক্সটা ব্যাগের মধ্যেই রয়ে গেছে। পিঁপড়ে ধরে গেল নাকি? ধরাটা স্বাভাবিক, এতক্ষণ ধরে রয়েছে, নষ্ট না হয়ে যায়। এই বাজারে 20 টাকা কম নয়। সুলেখা দেবী বলতে থাকলেন, কি হলো, কথা বলছো না যে? কষ্ট হচ্ছে? বুড়ো বয়সে মাঠে গিয়ে লাফাতে পারো, আর বউয়ের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে দুটো কথা বলতে কষ্ট হয়, হাঁপ ধরে? উমানাথ বাবু থালা সরিয়ে উঠে পড়লেন। ঠান্ডা গলায় বললেন, কি বলবো বলো? বুলির জন্য তো তোমরাই ছেলে দেখছো, আমি আর নতুন করে কি করব? প্রভিডেন্ট ফান্ডের টাকা কটার জন্য অফিসে বলে রেখেছি। কাঁথির ওরা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। রাজি হয়ে গেলেই একটা অ্যাপ্লিকেশন করে দেব। এতক্ষণ পর মুখ নামালেন সুলেখা দেবী। বেশ খানিকটা সময় চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, কাঁথির ওরা খবর পাঠিয়েছে। মেয়ে পছন্দ হলেও মেয়ের গায়ের রং ওদের পছন্দ হয়নি। ছেলে রাজি নয়। আমি জানতাম এরকম একটা কিছু হবে। আরও হবে, হোক, যত খুশি হোক। যে বাবার মেয়ে বিয়ে দেওয়ার মুরদ নেই। কথা শেষ হলো না, তার আগেই কান্না শুরু হলো। উমানাথ বাবু দেখেছেন সুলেখার এই এক অসুবিধা, অনেক দিনের অসুবিধা। সে উঁচু গলায় ধমক দিয়ে শুরু করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না, কেঁদে ফেলে। চাপা ফিসফিসে ধরনের কান্না। এই ধরনের কান্না সহজে থামতে চায় না, অনেকক্ষণ চলে, চলতেই থাকে। উমানাথ বাবু টিভির দিকে তাকালেন। বাথরুমের অনুষ্ঠান শেষ, এবার খাওয়া দাওয়া দেখাচ্ছে। অচেনা সব খাবার। খাবার দেখে মিষ্টির কথাটা আবার মনে পড়ে গেল। না, বাড়িতে ঢুকেই জিনিসটা বের করে রাখা উচিত ছিল। মস্ত ভুল হয়ে গেছে। আসলে থানা পুলিশে সব গোলমাল হয়ে গেল। শুধু মিষ্টি কেন, আসল জিনিসটাও ব্যাগে আছে, ছোট্ট বাক্সের ভেতর। ছোট্ট বাক্সের ভেতর
বাক্সের গায়ে সবুজ ভেলভেট, হাত বোলালে আরাম লাগে। জিনিসটা ঠিকঠাক আছে তো, দেখতে পারলে হতো, বড় সুন্দর দেখতে। শেষ বিকেলের আলো পড়ে ঝলমল করছিল। হঠাৎ দেখে মনে হয়েছিল সোনার, সোনার মেডেল, তাতে লাল ফিতে বাঁধা। পরিতোষ মজা করে বলল, সোনা বলে ভুল করবেন না দাদা, এটা আসলে মাটির মেডেল। মাটির হাড়ি ভাঙার জন্য মাটির মেডেল, সাবধানে রাখবেন, ভেঙে না যায়। আহা, একবার যদি দেখা যেত। ঠিক আছে, না দেখলেও হবে, হাত দিয়ে ছুঁলেই হবে। সুলেখাকে লুকিয়ে যাবে নাকি? ব্যাগে হাত ঢুকিয়ে জিনিসটা একবার ছুঁয়ে আসবে। নিজের ছেলে মানুষিতে নিজেই হেসে ফেললেন উমানাথ বাবু। বাথরুমের অন্ধকারে দাঁড়িয়ে নিজের মনে হাসতে হাসতে শুনতে পেলেন সুলেখা দেবী তখনও কাঁদছেন, চাপা ফিসফিসে ধরনের কান্না। রাত কটা? 2টো, 3টে, নাকি আরো বেশি? মানুষগুলো তো ঘুমোচ্ছেই, মনে হচ্ছে বাড়িটাও ঘুমিয়ে পড়েছে। মাথার কাছের জানালাটার ফাঁক ফোকর দিয়ে আলো আসছে, নীল আবছা আলো। কিসের আলো? চাঁদের? চাঁদের আলো এই ঘরে ঢোকে নাকি? কই, কখনো তো খেয়াল হয়নি। খাট থেকে নামলেন উমানাথ বাবু, পা টিপে টিপে পৌঁছালেন ব্যাগের কাছে। সাবধান, আওয়াজ যেন না হয়, ঘুম যেন ভেঙে না যায় সুলেখার। না জানি বেচারি কত রাত পর্যন্ত জেগে থেকেছে, জেগে থেকে কেঁদেছে কি। মেডেলটাকে শুধু একবার ছুঁয়ে দেখতে অন্ধকারেই নিঃশব্দে ব্যাগ হাতড়াচ্ছেন উমানাথ বাবু, হাতড়ে চলেছেন। ধন্যবাদ।